সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন বদ রক্তের অভিশাপ। লেখিকা চিরন্তনী স্বর্ণালী। গল্পের প্রধান চরিত্রে মধুসূদন, বীর্যভূষণ, সুদর্শন ও যদুশ্যাম। শুরু হচ্ছে আজকের গল্প বদ রক্তের অভিশাপ। বহু বছর আগের কথা। তখনও জমিদারি প্রথা সেভাবে লাগু হয়নি। সুন্দরবনের হরিখালি গ্রামে জমিদার পরিবারে 4 ছেলে ছিল। বড় ছেলে মধুসূদন রায়চৌধুরী, তারপর যথাক্রমে বীর্যভূষণ, সুদর্শন ও যদুশ্যাম। তারা উত্তরাধিকার সূত্রে বাপ ঠাকুরদাদের পয়সাও যেমন পেয়েছিল, তেমনি পেয়েছিল খানিক স্বভাবও। সারা গ্রামে দাপিয়ে বেড়ালেও ওদের কেউ কিছু বলতে পারত না। মদ, মেয়ে ছেলে, পায়রা ওড়ানো, জুতোয় দামি পাথর বসানো সব শখ ছিল ছোট বয়স থেকে। মানুষকে মানুষ না মানলে মারে ভগবান, এই সত্যি কথাটা ঘটল ওদের জীবনে। এই এতটুকু জীবনে যে পাপ ওরা সঞ্চয় করেছিল তার সবটুকু উজাড় করে দিল একদিনের উন্মত্ততায়। ওদের নির্মমতায় সেদিন প্রকৃতিও ডুকরে কেঁদে উঠেছিল। ভগবানের অভিশাপে ওদের জীবনে নেমে এলো ঘোর অমাবস্যা। প্রতিদিনের নিয়ম মতো ওরা সেদিনও নিজেদের রক্তের গরম দেখাতে বেরিয়েছিল। রাইফেল কার্তুজের শব্দে কেঁপে উঠেছিল গোটা গ্রাম। পাখির শিকার শেষ করে ওরা মত্ত হলো পশু হত্যার। একের পর এক গবাদি পশু মেরে ধ্বংসলীলার স্বাদ যখন মেটেনি, তখন ওরা চাইল মেয়ে মানুষের রক্ত। মেয়ে মানুষের রক্তে কোনো জাতপাতের ভেদাভেদ নেই সেই মধ্যযুগীয় আমল থেকে। ওদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল বীর্যভূষণ। সে চাইত ফুলের মতো বাচ্চা মেয়েদের শরীর। তাই গ্রামের প্রতিটা মায়ের কোল আলো করে যখনই মেয়ে সন্তান আসত, পরিবারে হাহাকার শোনা যেত শুধু ওই শয়তানগুলোর জন্য। গ্রামে গ্রামে মরক লাগলেও ওদের জীবনে বিলাসিতার কোনো খামতি ছিল না। বীর্যভূষণ বাকি ভাইদের নিয়ে যখন গ্রাম তছনছ করে ফেলেছিল ওদের পাশবিক উন্মত্ততায়, ঠিক তখনই কুড়ে ঘর থেকে ভেসে আসে বাচ্চা মেয়েলি হাসির শব্দ। পাগল কুকুরের মতন বীর্যভূষণ এগিয়ে যায়। কুড়ে ঘরে ঢুকে দেখে এক মা ভয়ে ভীত, কিন্তু বাচ্চা মেয়েটি চাইছে মা তার সাথে খেলুক। এমন নিষ্পাপ মুখ দেখে বন্যপ্রাণী পোষ মেনে নিলেও ওরা ছিল সাক্ষাৎ নরপিশাচ। বীর্যভূষণ পাগলের মতন প্রায় এগিয়ে এলে তার অন্যান্য ভাইরা ওকে বাধা দেয়। জানি না কোনো শুভ বিবেকের উদয় হয়েছিল কিনা। বড় ভাই মধুসূদন বলে, ভাই ভাই ছেড়ে দে, ছেড়ে দে, দেখ বাচ্চাটা সত্যি ছোট। চল চল, আমরা বরং ওর মাকে নিয়ে মজা করি। কিন্তু বীর্যভূষণ ওর সিদ্ধান্তে অনড়। পাশবিক পুরুষত্বে ভরপুর ওর শরীর মন। বীর্যভূষণ বলে ওঠে, মেলা ফ্যাট করিস না, আমার শিকার, আমি ওকে ছাড়বো না। কোনো কথাই শোনার সময় নষ্ট করতে চায় না। মধুসূদন, সুদর্শন মিলে নিষ্পাপ মেয়েটির সামনে তার মাকে বিবস্ত্র করে পৈশাচিক সুখ নিল। আর বীর্যভূষণের উন্মত্ততা তা ভাষায় প্রকাশ করা যায় না। তারই মধ্যে সামান্য ভয় কিংবা সংশয়ের মধ্যে ছিল শুধুমাত্র ছোট ভাই যদুশ্যাম। ছোট ভাইটি সচক্ষে মানসিক আনন্দে সামিল হলেও এতটা নির্মমতায় সে যোগদান করেনি। কাজ শেষে মৃতদেহগুলিকে লাথি মারতে মারতে নদীতে ফেলে দিয়ে আসে। কিছুদিন পর থেকেই ছোট ভাই যদুশ্যাম খানিক অন্যরকম হয়ে যায়, কিছুটা দলচ্যুত। বীর্যভূষণ বলে, সেদিনের পর থেকে ও খানিক মেলা মেরে গেছে। ঠিক এর মধ্যেই ওরা জানতে পারে নদীতে ভাসানো মরাগুলি নাকি
নদীর চড়ায় এসে ভিড়েছে। যদুশ্যাম কথাটা শোনা মাত্র ভয় পেয়ে যায়। ছোট ভাইটি বলে ওঠে, তোদেরকে বারণ করেছিলাম বাচ্চা মেয়েটার সামনে ওর মায়ের সঙ্গে ওরকম কিছু করিস না, তোরা শুনলি না আমার কথা। চুপ শালা, তোর পিছনে এত ভয় জানলে তোকে সঙ্গে নিতাম না মজা করার সময়। ছোট ভাই আর কিছু বলতে পারে না। আসলে ও সেদিনের ঘটনার পর থেকেই খিদে ঘুম দুটোই চলে যেতে বসেছে। খেতে বসলে ঘটনাটার কথা মনে পড়ছে, ঘেন্নায় খেতে পারছে না। ঘুমোতে গেলেই বাচ্চা মেয়েটার কথা মনে পড়ছে। পরের দিন সবার অলক্ষ্যে নদীর চড়ায় মৃতদেহ দুটিকে দেখতে চায়। এত অত্যাচারের পরও মা মেয়ে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নদী যেন সব কলঙ্ক ওদের ধুয়ে দিয়েছে। এরপর যদুশ্যাম খুব অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক মাস পরে আত্মহত্যা করে নিজের পাপী জীবন শেষ করে। এইভাবে ওর পরিণতিতে 3 ভাই একটু ঘুম খেয়ে যায়। মধুসূদন এবং সুদর্শন মেয়ে ছেলে বাদ দিয়ে মদেই সুখ খুঁজে নেয়। জমিদারির রক্তে শুধু তেজ কমে না, বীর্যভূষণের। নতুন খেলা হয়, পতিতালয় থেকে মেয়ে কিনে আনা। এরই মধ্যে বিয়ে করে বড় ভাই মধুসূদন। তারও একটি মেয়ে হয়। সেই মেয়ে বড় হতে নজর পড়ে নিজের কাকারই। দীর্ঘদিন মানসিক অত্যাচারের পর আত্মহত্যার পথ বেছে নেয় সেই মেয়েটি। মধুসূদনের এই বিরাট ক্ষতি সে নিজে মেনে নিতে পারেনি। খুনি করতে যায় বীর্যকে। মধুসূদন চেঁচিয়ে বলে ওঠে, মেজ তুই এটা কি করলি? বিশ্বাস কর বর্দা, আমি চাইনি এরকমটা হোক, কিন্তু নিজেকে সংযত করতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি ওকে ছুঁয়েও দেখিনি। মা মরা মেয়েটাকে খেয়াল রাখিনি একটুও ছোট থেকে, নিজেদের বিলাসিতার জন্য। আর নিজের ভাইজিকেই তুই। আমি তোকে খুন করব। মানছি বাচ্চা মেয়ে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, কিন্তু আমি তো বলছি আমি কিছু করিনি। এইবার কিন্তু তুমি ফালতু ঝামেলা করছো। মধুসূদন কোনো কথাই না শুনে মারতে উদ্যত হলে বীর্যভূষণ ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় তার দাদার। এত ভয়ঙ্কর ঘটনার পর সুদর্শন ভাবতে থাকে, হঠাৎ পরিবারটা হলো কি? এই চিন্তা নিয়ে যখন সুরাপানের আসর সাজিয়েছে, হঠাৎ দেখে ও সামনে সেই মেয়েটি যাকে লাথি মারতে মারতে নদীর চড়াইয়ে ফেলে এসেছিল। মেয়েটি হাসছে আর আর ওর দিকেই এগিয়ে আসছে। মদের নেশায় ও বুঝতে পারে না ওর সাথে হচ্ছেটা কি। ও বারবার জিজ্ঞাসা করে, কে তুমি? কি চাও? আমি আর কোনো মেয়ে মানুষ সহ্য করতে পারি না। চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। কেন? আমি এখন তোমাকে চাইছি, এসো আমার সঙ্গে। তোমাকে আমি নিয়ে যাব যেখানে তোমার অন্য ভাইরা অপেক্ষা করছে। আমি কোথাও যাব না, আমার আর কিছুই ভালো লাগে না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। এই বলে সুরা গলায় ঢালতে থাকে। মেয়েটি লাস্যময় দৃষ্টিতে বলে, তোমার মন খারাপ বলেই তো তোমার পুরনো জীবন তোমায় ফিরিয়ে দিতে চায়, মানে তোমার ভাইদের সঙ্গে। সুদর্শন এতটাই নেশার ঘরে ছিল যে বাস্তব বুদ্ধি লোপ পেয়ে যায়। ঘর থেকে বেরিয়ে ছাদে নিয়ে আসে মেয়েটি। সুদর্শন আবছাভাবে দেখে ও ছোট ভাই ও দাদা ওকে বারণ করছে, কিন্তু ও লাস্যময়ীর আহ্বান উপেক্ষা করতে পারে না। এগিয়ে গিয়ে বাহুবন্ধনে মেয়েটিকে আবদ্ধ করতে করতে তার উপলব্ধি হয় জমিদার বাড়ির 3 তলার ছাদ থেকে সুদর্শনের শরীরটা হাওয়ায় ভাসছে। আর কিছু পরে শরীরটা মাধ্যাকর্ষণের কোলে ভেঙে যায়। মাথাটা এত জোরে পড়েছিল যে হিলুটা বেরিয়ে আসে। চাকর বাকররাও ঘৃণায় বমি করে ফেলে মরার পাশে।
ভাইয়ের এই রহস্যময় মৃত্যুতে ভেঙে পড়ে বীর্যভূষণ। ভয় কাজ করতে থাকে, এবার তবে কি শেষ ওরই পালা? এমন চিন্তা থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় বাড়ির মেজ ছেলে। সিদ্ধান্ত নেয় বিয়ে করার, কিন্তু এত খারাপ পুরুষকে কি বিয়ে করবে? আর রইল টাকার জোর, তাও ততদিনে ফুরিয়েছে। ইংরেজরা ছুঁয়ে ঢুকে জমিদারির রাজত্ব কবজা করতে শুরু করেছে। তাই সব দিক থেকে যখন নিরুপায়, তখন শেষ সম্বলটুকুর বিনিময় এক পরিচারিকা ওর দেখাশোনা করতে শুরু করে। কিন্তু বীর্যভূষণের পাশবিক মন ততদিনে ভীত সন্ত্রস্ত হয়ে দানব থেকে মানুষে পরিণত। ভালোবেসে ফেলে সেই পরিচারিকাকে, আশ্রয় অবলম্বন বলতে সেই। কিন্তু পরিচারিকা ওর সঙ্গে পুরোটাই অভিনয় করে যায়। এক নিশুতি রাতে ডাকাত ঢোকায় জমিদার বাড়িতে। ভগ্নপ্রায় জমিদার বাড়িতে টাকা পয়সা, সোনার গয়না আর যা কিছু অবশিষ্ট ছিল লুট করে নিয়ে যায়। আর যাওয়ার সময় প্রমাণ লোপাটের জন্য পরিচারিকাকে বীর্যভূষণের সামনেই ধর্ষণ করে দিয়ে যায়। এই নির্মমতা চোখের সামনে দেখে ও ফিরে যায় সেই দিনটিতে, যেদিন বাচ্চা মেয়ে ও মাকে একসঙ্গে পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছিল। আত্মগ্লানি ও সামনের ভয়ঙ্কর দৃশ্যতে শরীর যখন অস্থির হতে থাকে, ঠিক তখনই সামনে আসে ভয়ঙ্কর প্রতিমূর্তি, অসংখ্য মেয়ের মুখ। বীর্যভূষণ ভয়ে জিজ্ঞাসা করতে থাকে, তোমরা কারা? অসংখ্য মহিলাদের মধ্যে থেকে একজন চেঁচিয়ে উঠে বলে, আমরা মা, মেয়ের মা, যারা 10 মাস ধরে একটা রক্তের ডালাকে আকৃতি দিয়ে সুন্দর প্রজাপতি তৈরি করি। আর তোদের মতো জানোয়ারগুলো সেই প্রজাপতিগুলোকে নষ্ট করিস। মানুষকে ভালোবাসলে তাদের মৃত্যু কেমন লাগে নিজের চোখে দেখতে? বীর্যভূষণ দু কানে হাত দিয়ে চেঁচিয়ে বলে, না না, আমায় ক্ষমা করো, আমি আর সহ্য করতে পারছি না। আমার শরীর খারাপ লাগছে, আমি আর পারছি না। তোকে আমরা প্রাণে মারবো না, তোর শরীর পচে গলে মরবে। মরার সময় তৃষ্ণার জন্য হাহাকার করবি তুই, তবু ঘেন্নায় কেউ তোকে একটু জলও দেবে না। ভয়ের সংজ্ঞা হারিয়ে ফেলে বীর্যভূষণ। কয়েক মাস পর বংশধরের অভাবে জমিদারি সম্পত্তি ইংরেজদের হাতে চলে যায়, আর বীর্যভূষণকে পাওয়া যায় উন্মাদ অবস্থায়। পথে পথে খাবার চেয়ে বেড়াতে থাকে, জল চেয়ে বেড়াতে থাকে, কিন্তু কেউ ওকে এক ফোঁটা জলও দেয় না। শেষে নদীর সেই চড়াইয়েই জল খেতে গিয়ে ডুবে মরে। কিন্তু এত অপবিত্র শরীর নদীও গ্রহণ করেনি। মরাটা ফুলে নদীর চরে পড়ে থাকে। কাক, চিল, শকুনে ঠুকরে খেতে থাকে বীর্যভূষণের শরীরটা। হিন্দু শাস্ত্র মতে প্রকৃতি ও মায়ের শরীরে যেমন মাতৃত্ব আছে, তেমনই আছে উগ্রতা। সহনশীলতার সঙ্গে উপেক্ষা, ভালোবাসা যেমন দ্বিগুণ হয়ে ফিরে আসে, তেমনি ঘৃণাও ফিরে আসে দ্বিগুণ হয়ে। পিতৃপুরুষের পাপ, অপশাসন উত্তরাধিকারীদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। এতক্ষণ শুনছিলেন চিরন্তনী স্বর্ণালীর কলমে বদ রক্তের অভিশাপ। গল্পের সূত্রধার ও সুদর্শনের চরিত্রে সূর্য, গল্প পাঠে পুষ্পিতা, মধুসূদনের চরিত্রে অশান্ত,
বীর্যভূষণের চরিত্রে সুদীপ, যদুশ্যামের চরিত্রে বান্টি, অন্যান্য চরিত্রে তনুশ্রী ও রিমি। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। বদ রক্তের অভিশাপ গল্পের লেখিকা চিরন্তনী স্বর্ণালীকে সাসপেন্স নাইট ভলিউম 3 এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।